হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা কিওয়ার্ডস নিয়ে আলোচনা করছি। তো বিভিন্ন রকম টেন্সে যেমন বিভিন্ন রকম কিওয়ার্ডস এর প্রয়োগ হয়, আবার একই রকম কিওয়ার্ডস বিভিন্ন টেন্সেও কিন্তু প্রয়োগ হতে পারে। তো আজকের আলোচনায় আমাদের থাকছে কিওয়ার্ডস অফ টেন্সেস। এগুলোকে টাইম ওয়ার্ডসও বলে, আর ক্রিয়ার সময়কে নির্দেশ করে দেয়, তাই এগুলো অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ। যদি একটা শব্দ হয় তবে অ্যাডভার্ব, যদি একাধিক শব্দ সময়কে নির্দেশ করে তবে সেটা ফ্রেজ। তো আজ আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা যে কিওয়ার্ডস গুলো পাবো, এগুলো কিন্তু আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সেও পেয়েছি। তো কিওয়ার্ডস গুলোকে একটু তোমাদের বলে দিই। টুমরো, আগামীকাল। দ্য ডে আফটার টুমরো, আগামী পরশু। দ্য নেক্সট ডে, পরের দিন। দ্য নেক্সট উইক, পরের সপ্তাহ। নেক্সট মান্থ, পরের মাস। দ্য নেক্সট ইয়ার, পরের বছর। দ্য নেক্সট সেঞ্চুরি, পরের শতাব্দীতে। দ্য নেক্সট ডিকেড, পরের দশকে। ফিউচার টাইম এবং ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে এমন কিছু। হয়তো তুমি আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে না, যদি শুধু বলি ইন দ্য মর্নিং, অ্যাট 4 o'clock, অ্যাট 4 PM, এগুলো যদি ভবিষ্যৎকে নির্দেশ করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেগুলোকেও টাইম ওয়ার্ড বা কিওয়ার্ড হিসেবে গ্রহণ করব। এবং সেক্ষেত্রে হতে পারে ইন দ্য আফটারনুন, অ্যাট 4 PM। এছাড়াও রয়েছে দেন, নাও। তো নাও এটাও আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। তো ফিউচার এবং কন্টিনিউয়াস। ফিউচার মানে ভবিষ্যৎ, যেটা আসেনি, আসছে। কন্টিনিউয়াস মানে চলমান। তো ভবিষ্যতে যেটা চলমান সেটা কি বলবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কর্তা, ইংরেজিতে আমরা যেটাকে সাবজেক্ট বলি। কোনো কাজ অবিরাম করতে থাকবে, এই করতে থাকবে এটার উপরে কিন্তু জোর দিতে হবে। কর্তা, বাক্যের যে সাবজেক্ট, যে ডুয়ার অফ অ্যাকশন, সে কোনো কাজ করতে থাকবে, এই কথাটা কিন্তু তোমার মনে রাখতে হবে। করতে থাকবে এমন নির্দেশ করতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স তখনই হবে যখন কোনো বাক্যের কর্তা ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবে এমন নির্দেশ করা হয়। আর বাংলা ক্রিয়া শেষে যদি তোমরা বাংলায় ভাবনা চিন্তা করো, তখন তোমরা বাক্যের ক্রিয়াতে যে অংশটুকু জুড়ে দেবে সেটা হচ্ছে থাকবো, আমি পড়তে থাকবো। থাকবে, সে খেলতে থাকবে। থাকবেন, তিনি হাঁটতে থাকবেন। তো আমি পড়তে থাকবো, তুমি খেলতে থাকবে, তিনি হাঁটতে থাকবেন। তোমরা বোঝার চেষ্টা করো যে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন পরিস্থিতিরই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন পরিস্থিতিরই উল্লেখ করা হচ্ছে। আমি লিখতে থাকবো, মা রান্না করতে থাকবে, তিনি পড়াতে থাকবেন, তারা খেলতে থাকবে, বাবা টিভি দেখতে থাকবে, ইত্যাদি। তো এবার আমরা এর কনস্ট্রাকশনটা দেখি। কনস্ট্রাকশন মানে গঠন। তো ফিউচার কন্টিনিউয়াস তো বুঝে গেলাম যে ভবিষ্যতে কোনো কাজ অবিরাম চলতে থাকবে এমন নির্দেশ করতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আমি পড়তে থাকবো, তুমি খেলতে থাকবে। তো এর গঠন প্রক্রিয়াটা ইংরেজিতে কি হবে? ইংরেজিতে হবে প্রথমে তুমি কর্তাকে বসিয়ে দেবে, সাবজেক্ট, এবং তারপর শ্যাল বি আর নয়তো উইল বি। শ্যাল বি বা উইল বি। সাধারণ নিয়ম অনুসারে বা বইয়ের নিয়ম অনুসারে আমরা আই এবং উই, আই মানে আমি, উই মানে আমরা। তো আই এবং উই যদি সাবজেক্ট হিসাবে থাকে সেক্ষেত্রে আমরা শ্যাল বি প্রয়োগ করব, অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমরা উইল বি প্রয়োগ করব। যদিও এক্ষেত্রে আমি বলে রাখি উইল বি প্রয়োগ তোমরা সমস্ত ক্ষেত্রেই করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করবে। আমি V1 লিখেছি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি, এবং তারপর অন্যান্য প্রয়োজনীয় অংশ তোমরা বসিয়ে দেবে। তো কি দাঁড়ালো? সাবজেক্ট শ্যাল বি বা উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি এবং অন্যান্য অংশ। এবার একটা এক্সাম্পল দেখো। আই শ্যাল বি প্লেইং। জাস্ট বেসিক একটা এক্সাম্পল। আমি খেলতে থাকবো, আমি খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেইং। সে পড়তে থাকবে, হি উইল বি রিডিং। তারা খেলতে থাকবে, দে উইল বি প্লেইং। তিনি আসতে থাকবেন, হি উইল বি কামিং। পাখাটি ঘুরতে থাকবে, দ্য ফ্যান উইল বি মুভিং। ট্রেনটি চলতে থাকবে, দ্য ট্রেন উইল বি রানিং। তো সে দৌড়তে থাকবে, হি উইল বি রানিং। তো এই ধরনের যে কনস্ট্রাকশন, এটা হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো আমি আরেকবার লিখে দিয়েছি। আই এবং উই যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে তোমরা শ্যালের প্রয়োগ করবে, আর এক্ষেত্রে হচ্ছে শ্যাল বি। কিন্তু তোমরা মনে রাখবে শ্যালের প্রয়োগ সবসময় এখন আর দেখা যায় না, সমস্ত ক্ষেত্রে উইলের প্রয়োগ হয়ে থাকে। এবার আমরা এক্সাম্পলে চলে আসছি। কিছু এক্সাম্পল দেখে নাও।
I shall be reading in the afternoon. I shall be reading in the afternoon. I shall be reading in the afternoon. আমি বিকেলবেলা পড়তে থাকবো। আমি বিকেলবেলা পড়তে থাকবো। বিকেলবেলা একটা কাজ আমার দ্বারা চলতে থাকবে, অর্থাৎ পড়া কাজটা চলতে থাকবে। I shall be reading in the afternoon. আমি বিকেলে পড়তে থাকবো। এখানে the afternoon এটা হচ্ছে ফিউচার টাইমকে নির্দেশ করছে, আর এখানে কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এর জন্য আমরা shall be ব্যবহার করলাম এবং ভার্বের শেষে ing যোগ করলাম। নেক্সট এক্সাম্পলটা দেখো, he will be traveling tomorrow. He will be traveling tomorrow. সে আগামীকাল যাত্রা করতে থাকবে, অর্থাৎ সে আগামীকাল কোনো কিছুতে কোনো বাহনে যাত্রা করতে থাকবে বা ভ্রমণ করতে থাকবে। He will be traveling tomorrow. এখানে tomorrowটা হচ্ছে টাইম ওয়ার্ড, অর্থাৎ আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে tomorrow, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা shall be বা will be এবং ভার্বের শেষে ing ব্যবহার করছি। He will be traveling tomorrow. I'll be teaching you tomorrow. He will be sleeping tomorrow. তো এইগুলো তোমরা ব্যবহার করতে পারো। They will be working here at 4 p.m. 4টার সময় তারা এখানে কাজ করতে থাকবে। 4টার সময় তারা এখানে কাজ করতে থাকবে, অর্থাৎ 4টে এখানে কিন্তু ফিউচার টাইমকে নির্দেশ করছে। 4টে অর্থাৎ এখন 4টে বাজে না, 4টার সময় তারা এখানে কাজ করতে থাকবে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তোমাদের যত কিওয়ার্ডই দিচ্ছি না কেন, কিওয়ার্ড গুলো দেখলে তোমরা যেমন টেন্স বুঝতে পারো, তার মানে এই নয় যে কিওয়ার্ড সবসময় থাকবেই। কিওয়ার্ডটা প্রয়োজনে দেওয়া যায়, প্রয়োজন না থাকলে তুমি কেন দেবে। এখানে 4টে যদি তোমার প্রয়োজন না থাকে, যদি তুমি এমন বলতে চাও তারা কাজ করতে থাকবে, they will be working, তারা খেলতে থাকবে, they will be playing, তিনি একটি ছবি আঁকতে থাকবেন, he will be drawing a picture, অর্থাৎ টাইম ওয়ার্ড বা কিওয়ার্ড যে দিতেই হবে এমন নয়, কিন্তু কোন টেন্সে কোন কিওয়ার্ডের প্রয়োগ হয় সেটার আলোচনা আমরা করছি। The man will be sleeping then. The man will be sleeping then. The man will be sleeping then. মানুষটি তখন ঘুমোতে থাকবে। এখানে দেন মানে ভবিষ্যতের একটা সময়কে বলা হচ্ছে। The man will be sleeping then. তখন মানুষটি ঘুমোতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতের একটা সময়, সেই সময়টাতে মানুষের ঘুমটা চলতে থাকবে। তো এখানে দেন আমাদের ফিউচার টাইম, এখানে দেন যেটা এটা হচ্ছে টাইম ওয়ার্ড বা আমাদের কিওয়ার্ড। এবার আসি আমরা নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ অর্থাৎ না, না না বোধক। তো না বোধক করতে গেলে এর প্রথম শর্ত যেটা, এখানে যে উইল বি আর শ্যাল বি দুটো করে অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব বসাচ্ছি, তো এর মাঝে নটটা বসিয়ে দাও। ধরো আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং বা আই শ্যাল বি রিডিং, তো এখানে মাঝে নটটা বসালে আই শ্যাল নট বি রিডিং, আই উইল নট বি রিডিং। তো মনে রাখবে শ্যাল নট উইল নট এর পরিবর্তে উইল নট এর কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে ওন্ট। আমি পড়তে থাকবো না, আই ওন্ট বি রিডিং। তারা খেলতে থাকবে না, দে ওন্ট বি প্লেইং। তিনি পড়াতে থাকবেন না, হি ওন্ট বি টিচিং। তো এটা হচ্ছে তোমাদের নেগেটিভ ফর্ম। আমি এখানটায় নটটাকে ভাগ করে দেখিয়েছি। দ্য বয় উইল নট বি প্র্যাকটিসিং অন দ্য নেক্সট ডে। বালকটি অনুশীলন করতে থাকবে না পরের দিন। বালকটি পরের দিন অনুশীলন করতে থাকবে না। দ্য বয় উইল নট বি, উইল বি মাঝে নটটা বসেছি, আর যখন আমি কন্ট্রাক্টেড করে দেবো তখন হয়ে যাবে ওন্ট, WON''T। The boy won't be practicing on the next day. বালকটি পরের দিন অনুশীলন করতে থাকবে না। I won't be drawing. এবার দেখো won't এর ব্যবহার করেছি। I won't be drawing. আমি আঁকতে থাকবো না। এখানে কোনো টাইম ওয়ার্ডের প্রয়োগ করিনি। I won't be drawing tomorrow. I won't be drawing in the afternoon. I won't be drawing then. এগুলো কিছু বলিনি। Then, afternoon ইত্যাদি কিছুই দিইনি। এখানে জাস্ট বেসিক টেন্সের যে সেন্টেন্সটা সেটাই দিয়েছি। তো আমরা দেখে নিলাম যে নেগেটিভ করতে গেলে আমরা শ্যাল বি বা উইল বির মাঝে নটটা বসিয়ে দিয়েছি। পরের এক্সাম্পলটা দেখো, এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ কোন প্যাটার্নের ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ দু রকমের হয়, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। যার অ্যান্সার অবজেক্টিভ টাইপ হয়, অর্থাৎ ইয়েস নো দিয়ে যে অ্যান্সারগুলো আমরা করি সেই ধরনের প্রশ্নকে বলে অবজেক্টিভ আনসার টাইপ কোশ্চেনস। তো যদি হেল্পিং ভার্ব দিয়ে বাক্যটাকে শুরু করি তবে সেগুলো হয়ে যায় অবজেক্টিভ আনসার টাইপ কোশ্চেন। এটা হচ্ছে অবজেক্টিভ আনসার টাইপ কোশ্চেন। জাস্ট উইল বা শ্যালটাকে তুমি বাক্যের শুরুতে বসাবে, আর বিটা যেমন বাক্য সাবজেক্টের পর আছে তেমন পরেই থাকবে। অর্থাৎ উইল ইউ বি প্লেইং নাও, তুমি কি এখন খেলতে থাকবে? এখানে দেখো নাও যদিও বলেছি কিন্তু এটা ফিউচারকে নির্দেশ করছে। উইল দিস বি গোয়িং অন ইন দ্য নেক্সট ডিকেড? উইল দিস বি গোয়িং অন ইন দ্য নেক্সট ডিকেড? এটা কি পরের দশকেও চলতে থাকবে? উইল দিস বি গোয়িং অন ইন দ্য নেক্সট ডিকেড? ডিকেড মানে দশক, 10 বছরের একটা সমষ্টিকে ডিকেড বলে। উইল দিস বি গোয়িং অন, এখানে খেয়াল করে দেখো উইল দিস, এখানে দিসটা সাবজেক্ট, তারপর বি গোয়িং অন ইন দ্য নেক্সট ডিকেড,
এটা কি আগামী দশকেও চলতে থাকবে? তো তোমরা দেখলে এখানটায় উইল সাবজেক্ট বি, এই ফরমেশনে আমরা কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেনকে তৈরি করছি। উইল সাবজেক্ট বি, এটাকে তোমরা মনে রাখবে। তুমি কি পড়তে থাকবে? উইল ইউ বি রিডিং। তিনি কি লিখতে থাকবেন? উইল হি বি রাইটিং। এই হচ্ছে কনস্ট্রাকশন। এবার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোকে যদি একসাথে জুড়ে দিই তবে কি হবে? তুমি কি পড়তে থাকবে না? ওন্ট ইউ বি রিডিং। তিনি কি লিখতে থাকবেন না? ওন্ট হি বি রাইটিং। তারা কি খেলতে থাকবে না? ওন্ট দে বি প্লেইং। এই তুমি শ্যাল নট বা উইল নট দিয়ে বাক্যটা শুরু করবে। একটা কথা বলে দিই, শ্যাল নটের শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে শান্ট, এর ব্যবহার নেই এখন এই ধরনের সেন্টেন্সে জাস্ট ওন্ট দিয়ে শুরু করবে। ওন্ট। উইল ইউ নট, উইল হি নট এই ফর্মেও চলে, যে সে কি খেলতে থাকবে, সে কি খেলতে থাকবে না। উইল হি নট বি প্লেইং বলতেই পারো, লিখতেও পারো, কোনো ভুল নেই, কিন্তু যেটা বাস্তবে প্রয়োগ হয় সেটা ওন্ট হি বি প্লেইং। এবার দেখো, ওন্ট ইউ বি কুকিং দেন। তুমি কি তখন রান্না করতে থাকবে না? তুমি কি তখন রান্না করতে থাকবে না? ওন্ট ইউ বি কুকিং দেন। এখানে উইল ইউ নট বি কুকিং দেন বলতে পারতাম, উইল ইউ নট বি কুকিং দেন, কিন্তু সেটা না বলে বললাম ওন্ট ইউ বি কুকিং দেন। আরেকটা এক্সাম্পল দেখো, ওন্ট শি বি টিচিং আস ইন দ্য নেক্সট মান্থ। ওন্ট শি বি টিচিং আস ইন দ্য নেক্সট মান্থ, অর্থাৎ সে কি পরের মাসে আমাদেরকে পড়াতে থাকবে না? তো সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো একটু অদ্ভুত। তিনি কি পরের মাসে আমাদেরকে পড়াতে থাকবেন না? ওন্ট শি বি টিচিং। এখানে উইল নট এর শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে শুরু করলাম, তারপর শি সাবজেক্ট এটা, তারপর বি এবং ভার্বের শেষে আইএনজি, আর এটা তোমার দ্য নেক্সট মান্থ, এটা তোমার টাইম ওয়ার্ড। এবার চলে আসছে ডাব্লিউএইচ ওয়ার্ডে। যখন আমরা সাবজেক্টিভ কোশ্চেন করি, যেই প্রশ্নগুলোর উত্তর আমাদের ডিটেইলে দিতে হয় সেগুলোকে সাবজেক্টিভ কোশ্চেন বলে। সেক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটা শুরু করি। আর বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে 9টা। আর এই বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে আরো অন্যান্য শব্দ জুড়ে আরো অনেক ধরনের প্রশ্ন তৈরি করা যায়। তো বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো সম্পর্কে একটু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। হু কে বা কারা, হুইচ কোনটি বা কোনগুলি, হুম কাকে বা কাদেরকে, হোয়ার কোথায়, হোয়েন কবে বা কখন, হুজ কার কাদের, হোয়াই কেন, হোয়াট কি বা কি কি, হাউ কেমন কিভাবে, হাউ ওল্ড কত বয়স কত পুরনো, এছাড়াও হাউ মাচ, হাউ অফেন, হাউ মেনি টাইমস ইত্যাদি ব্যবহার রয়েছে। তো এবার আমি দুটো তোমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে দিচ্ছি। এখানে প্রথম প্রশ্নটা আমি হোয়েন দিয়ে করেছি। তো আমাদের কিওয়ার্ড গুলো যেহেতু টাইমকে নির্দেশ করে, তো হোয়েন মানে কখন, সেজন্য এখানে কিন্তু মনে রাখবে যে টাইম ওয়ার্ডটা এখান থেকে বাদ দিতে হবে। আরো পরিষ্কার করে যদি বলি, তোমরা এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করবে, প্রশ্নের কোনো উত্তরের অংশ যেন প্রশ্নের মধ্যে থেকে না যায়। হোয়েন উইল ইউ বি প্লেইং, তুমি কখন খেলতে থাকবে? হোয়েন উইল ইউ বি প্লেইং, ধরো আমি বিকেলে খেলতে থাকবো। I shall be playing in the afternoon. I will be playing in the afternoon. Why won't you be reading tomorrow? Why won't you be reading tomorrow? তুমি আগামীকাল পড়তে থাকবে না কেন? Why won't you be reading tomorrow? তুমি আগামীকাল পড়তে থাকবে না কেন? তো এই হলো তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইথ কিওয়ার্ডস অর টাইম ওয়ার্ডস। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে অবশ্যই দেখে নিও। And if you like the video, hit bye. Thanks for watching.